আচ্ছা, আমরা আগের দিন হলো ডট গুণনের কিভাবে ডট গুণন করা হয় সেটা দেখছিলাম, ম্যাথগুলো দেখছিলাম। আজকে হলো ডট গুণনের কিছু বৈশিষ্ট্য দেখবো আমরা, তারপর শেষে আমরা ক্রস গুণনের দিকে আগাবো আস্তে আস্তে। তো ডট গুণনের কিছু বৈশিষ্ট্য দেখার জন্য আমরা আগের দিন যা যা সূত্র দেখে আসি সেগুলো একটু দেখে নেই। যে আমার যদি একটা এ ভেক্টর দেওয়া থাকে, কালার চেঞ্জ হয়ে গেল কেমনে? আচ্ছা, আমাদের যদি একটা এ ভেক্টর দেওয়া থাকে, সেই এ ভেক্টরটা আমরা একটু সাজিয়ে লিখি যে আহ, উপাংশ আকারে। তো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। আমি উপাংশ আকারে সাজিয়ে লিখছি, বিভিন্ন অক্ষ বরাবর উপাংশ আকারে। একইভাবে বি ভেক্টরটাও লিখে ফেলি। বি ভেক্টরটা কি হবে, যে বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে। ওকে, এক্সট্রা ডট করতেছে অনেক, আস্তে লিখলে আবার পরে না। আচ্ছা, তো এই যে আমরা দুইটা ভেক্টর লিখছি, এই দুইটা ভেক্টরের মধ্যে যদি এখন আমরা ডট গুণন করি, আমরা জানি ডট গুণনের দুইটা সূত্র আমরা জানি। একটা হলো এ আর বি কে যদি ডট করা হয়, সেটা ইকুয়ালস টু কি লেখা যায়, এ ভেক্টর আর বি ভেক্টরের মান। এ ভেক্টরের মানকে আমরা শুধু এ দ্বারা প্রকাশ করি, অথবা চাইলে এ ভেক্টর চিহ্ন দিয়ে তারপর দুই পাশে মডুলাস দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়, অথবা শুধু এও লেখা যায়। তাহলে সেটা কি মিন করে, যে এ ভেক্টরটার মান মিন করে। বি ভেক্টরটার মান হলো শুধু বি, অথবা তুমি বি উপরে ভেক্টর চিহ্ন দিয়ে এবং দুই পাশে মডুলাস দিয়েও দেখাইতে পারো। বাট আমরা জাস্ট পি দিয়ে লিখলাম লেখার সুবিধার্থে আর কি। সাথে কি থাকবে, সাথে থাকবে কস আলফা, মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা হলো আলফা, সেটার কস। আর এটা যেহেতু আমরা ডট গুণন করছি, এখানে স্কেলার গুণন, তো এখানে ফলাফলটা স্কেলার হিসেবে পাওয়া যাবে এবং কোনো এখানে কোনো দিক থাকবে না, শুধুমাত্র মান থাকবে। তো আমরা একটা মান পাবো আমরা শুধুমাত্র এখানে একটা মান পাবো, এবি কস আলফা পাবো। আচ্ছা, আর এখানে আমরা একটা সূত্র জানতাম, যে এটাকে আমরা উপাংশগুলা যেগুলো আছে সেই উপাংশ আকারেও আমরা এখানে সূত্র পাই আরেকটা, সেটা হলো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই by প্লাস az bz। এখন এই সূত্রটা জানি আমরা, তারপর হলো আমরা এই যে লাস্টের যে দুটো সূত্র, এই দুটো যেহেতু পরস্পর সমান, এখান থেকে আমরা পরবর্তীতে অ্যাঙ্গেলও বের করে নিয়ে আসতে পারি, তাই না? যে আমরা অ্যাঙ্গেল বের করার সূত্র দেখছি, যে এখানে cos আলফা, এখানে cos আলফা ইকুয়ালস টু কি হয়, এই দুটো যেহেতু পরস্পর সমান, আমরা এই দিকে জাস্ট কি করতে পারি, ওই পাশে নিয়ে নিচে নামায় ফেলতে পারি। তাহলে আমরা পাবো উপরে আমাদের ax bx এটা থাকবে, তাই না? ax bx এটা হাবি জাবি পুরোটা থাকবে। তো ax bx মানে কি, ax bx মানে হলো a ভেক্টর আর b ভেক্টর ডট গুণন, এগুলা, তাই না? ax bx ay by az bz, এই পুরো জিনিসটা আসলে কি a আর b এর ডট গুণন। তো a ডট b, এদের ডট গুণনের যে মান পাওয়া যাবে সেটা ডিভাইড বাই হলো এদের স্কেলার গুণনের মান। ঠিক আছে, জাস্ট হলো এদের কি বলে, স্কেলার অবস্থা, যেটা এ ভেক্টরের স্কেলার অবস্থা আর বি ভেক্টরের স্কেলার অবস্থা, মানে শুধুমাত্র মান নেব, মান নিয়ে যে গুণফল পাওয়া যাবে। আর উপরে কি থাকবে, উপরে মান আর দিক দুটো নিয়েই গুণফল করতে হবে, সেই গুণফল ডিভাইড বাই যদি আমি করি শুধুমাত্র মানের গুণফল, সেটা তাহলে কি পাওয়া যাবে, cos আলফা পাওয়া যাবে। সেখান থেকে পরের লাইনে আমরা আলফা নিয়ে আসতে পারবো, যে আলফা ইকুয়ালস টু কত, cos কে পাশে নিয়ে গেলে cos ইনভার্স হয়ে যাচ্ছে, আর a ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এবি। এখন উপরে যে এ ভেক্টর আর বি ভেক্টর ডট করছি আমরা, এই ডটের ভ্যালুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই হয়তো এই যে ax bx y by az bz এটা ইউজ করতে হবে, অথবা প্রশ্নে এটা বলে দেওয়া থাকবে যে ডট গুণন এত, সেটা বসায় ফেলতে হবে। এখানে আবার a ডট বি এর মধ্যে এখানে আবার ab cos থিটা বসায়ও না, এখানে কিন্তু আবার ab cos থিটা বসায় বের করে নিয়ে আসা যাবে না। ঠিক আছে, তাহলে দেখবা যে সব কাটাকাটি হয়ে এ বি বিও কাটা চলে যাবে, তারপর cos এর আর cos ইনভার্স এর ভিতরে cos আর cos ইনভার্স কাটা চলে যাবে, আলফা ইকুয়ালস টু আলফা আলফা পাবা। সো কোনো সলিউশনই হবে না, কোনো দিকে আগাইতে পারবা না। সো এখানে উপরে যে a ডট এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণন, এখানে সবসময় কিন্তু ax bx ay by az bz লিখতে হয়। আচ্ছা, এবার আমরা এটার কিছু বৈশিষ্ট্যে আসি, এগুলো তো আগের দিনই পড়াইছিলাম। আমরা যে ইয়াটা দেখতে পারতেছি, ভেক্টরটা দেখে আসতে ডট গুণনটা দেখছি, ডট গুণনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, যে এ ভেক্টর আর বি ভেক্টর ডট করা হয়েছে, তাই না? এ ভেক্টর আর বি ভেক্টর ডট করলে আমরা পাচ্ছি হলো এ বি কস আলফা। যদি আমরা বি ভেক্টর আর এ ভেক্টর ডট করতাম, বি ভেক্টর আর এ ভেক্টর ডট করা হচ্ছে, সেক্ষেত্রে কি পাবো, যে বি ভেক্টরের মান আগে লিখবো, এ ভেক্টরের মান পরে লিখবো, তারপর কি লিখবো, সাথে লিখবো কস এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। আমি এ বি লিখলে আর বি এ লিখলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো চেঞ্জ হয়ে যায় না, তাই না? আমার যদি এখানে এটা যদি আমার এ হয়, এটা যদি আমাদের বি হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো এটা, তাই না? এটা হলো আমাদের আলফা। এখন আমি যদি
এ আর বি আগে নেই বা বি আর এ আগে নেই সেক্ষেত্রে তো আমার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না, তাই না? ওই আলফা আলফাই থেকে যাচ্ছে। আলফা তো চেঞ্জ হচ্ছে না, তাইলে আবার এখানে আমরা খেয়াল করি বি এখানে যে লিখছি বি এখানে শুধুমাত্র মান মিন করে, তাই না? তো এও কি মান মিন করে? শুধুমাত্র মান মিন করে। তো এগুলো চাইলে সামনে পিছনে লেখা যায়। তো আমি এখানে বি এর জায়গায় যদি এবি লিখি কোনো সমস্যা কিন্তু নাই, কারণ আমরা এখানে কি স্কেলার মানগুলো বসাচ্ছি, ভেক্টরে কিছু নাই এখন আর। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো? এই দুটা পরস্পর সমান না। তার মানে আসলে এ ভেক্টর আর বি ভেক্টর ডট করলে যেটা পাওয়া যায়, বি ভেক্টর আর এ ভেক্টর ডট করলে কি পাওয়া যায়? একই জিনিস পাওয়া যায়। ঠিক আছে, সো এ ভেক্টর আর বি ভেক্টর ডট করলে যা পাওয়া যায়, বি ভেক্টর আর এ ভেক্টর ডট করলে একই জিনিসই পাওয়া যায়। তার মানে তুমি সামনে পিছনে নিয়ে বা একটা তোমাকে দুইটা জিনিস ডট করতে বলা হয়েছে, যে কোনো একটা সামনে অথবা যে কোনো একটা পিছনে রাখলেই হবে, সেখানে কোনো রকম সমস্যা নেই, কারণ উভয় ক্ষেত্রে আমাদের আনসারটা একই আসে। তো এই জিনিসটা যদিও অন্যান্য স্কেলার ক্ষেত্রে, স্পেশালি তুমি যেগুলো করে আসছো, দূরত্ব, তারপর হলো আর যা যা আছে, সেগুলোর ক্ষেত্রে এটা খুবই নর্মাল মনে হয় যে এ বি ইকালস টু তো বি এই হয়। বাট ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এগুলো সব ক্ষেত্রে নাও হইতে পারে। যেমন আমরা এখানে ডট গুণনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই জিনিসটা মেনে চলছে, ক্রস গুণনে কিন্তু এই জিনিসটা মেনে চলে না। তো ক্রস গুণনের সময় আমরা যখন পড়বো তখন আমরা দেখাইতে পারবো যে এটা আসলে সমান হয় না। ক্রস গুণনের ক্ষেত্রে, ডট গুণনের ক্ষেত্রে হলো সমান হয়। তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা তাহলে দেখি এদের কিছু বৈশিষ্ট্য। যে একটা দেখলাম কি, যে এটা একটা, যে এদের এটা কি মেনে চলে, এটা হলো বিনিময় সূত্র। ঠিক আছে, তো এটা হলো বিনিময় সূত্র মেনে চলতেছে, একটা আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তারপর আমরা কি দিকে যেতে পারি, যে আমরা দেখতে পারতেছি যে এদের ডট গুণন যেটা, সেটা হলো এবি, এ আর বি এর ডট গুণন পাচ্ছি আমরা এবি কস আলফা। এখানে আমরা ধরে নিচ্ছি যে এ আর বি এর যে মানগুলো আছে সেই মানগুলো জিরো না, ঠিক আছে, নন জিরো। তো এরা যদি নন জিরো হয় তাহলে এদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো অবশ্যই কি কিসের উপর ডিপেন্ড করবে? এই কস আলফার উপর ডিপেন্ড করবে, স্পেশালি কি এই আলফার উপর, তাই না? এখানে আলফা যা বসাবো তার ভিত্তিতেই কস আলফার ভ্যালু পাওয়া যাবে, আর তার ভিত্তিতেই পুরো জিনিসটা মান ডিসাইড হবে। যদি আমি এ আর বি এর ভ্যালু ধরো কনস্ট্যান্ট ধরে নিলাম, অথবা হলো লিস্ট জিরো না, অন্য কিছু মাইনাস প্লাস কিছু একটা, সেগুলো কিছু ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে সবকিছু কিসের উপর ডিপেন্ড করবে? এই শুধুমাত্র এই কসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কস থিটা ভ্যালু কি বসাচ্ছি তার ভিত্তিতে কিন্তু আমার এই পুরো ডট গুণের মান অনেকটা নির্ভর করে। তো এখানে কি কি কেস হইতে পারে আমরা দেখি। এক নাম্বার কেস হতে পারে যে আমাদের মধ্যবর্তী আলফা কোণটা হলো 0 ডিগ্রি। এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করি, যে এ আর বি কে ডট করলে কি পাওয়া যাবে? ইকালস টু হলো এ বি কস 0 ডিগ্রি। কস জিরোর ভ্যালু কত? কস জিরোর ভ্যালু হলো কত? 1। তাহলে আমরা এখানে এখানে কি পাবো? এটার ভ্যালু হলো 1। 1 ইন্টু এবি, তার মানে কি শুধুমাত্র এবি থেকে যাবে। ঠিক আছে, তো আমার যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে আমরা কি পাবো? এবি এর ডট গুণন ইকালস টু হবে কি এবি। তারপর আমরা অন্য একটা অ্যাঙ্গেল ধরি। আমরা নরমালি যেগুলোর ক্ষেত্রে আমরা কোনো একটা সিমেট্রি পাই বা কোনো একটা কিছু কি বলে, কোন একটা দিয়ে আগানো যায় সেগুলোই নরমালি নেই। যেমন এখানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি ধরতেছি। এখানে আলফা কিন্তু আবার আমি 10 ডিগ্রি বা 20 ডিগ্রি নেবো না, কারণ সেটাতে আমাদের সিমেট্রি আসার কথা না, বা কোনো একটা দিকে আগানোর কথা না। তো এই জন্য আমরা হলো যে 90, 180, 270, 360 এগুলা নেই, যাতে কি হয় একটা নির্দিষ্ট দিক মিন করে। আমরা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষগুলো আঁকি, এখানে চারটা দিক থাকে, মেইন চারটা দিক, তাই না? এগুলো হলো সিমেট্রিক্যাল চারটা দিক। এগুলোর বাইরেও আরো অনেক কিছু আছে, এটা দিক হইতে পারে তোমার, এটা তোমার দিক হইতে পারে, এরকম তো অনেকগুলো দিকই আছে ইনফিনিটি পরিমাণ। বাট মেইন দিক হলো এই চারটা। এই চারটা নিলে লাভ কি? চারটা নিলে লাভ হলো যে আমাদের সূত্রগুলো সহজ হয়ে আসে, আমাদের ম্যাথগুলো সহজ হয়ে আসে, তাই না? এই জন্য হলো আমরা এগুলোর দিকে নেওয়ার চেষ্টা করি। তো আলফা ইকুয়ালস আমরা এখন কত নিব? 90 ডিগ্রি নেব। ঠিক আছে, তার মানে 90 ডিগ্রি মানে কি, যে এইদিকে ওই অক্ষের উপরের দিকে। আচ্ছা, তো এখানে যদি এখন আমরা ডট গুণন করি, ডট গুণনটা দেখি, এ আর বি কে ডট করলে আমরা পাচ্ছিলাম এ বি কস আলফা। এখন কস আলফার জায়গায় কত? 90 ডিগ্রি। কস 90 ভ্যালু কত? 0। তাহলে এই জিনিসটা পুরোটা কত? 0। এই পুরোটা 0 হলে এ বির সাথে গুণ করলে কি পাওয়া যাবে? পুরো জিনিসটাই আমরা 0 পাবো। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পারতেছি যে ডট গুণন এখানে কি হইতে পারে? 0 হইতে পারে। কখন? যদি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। তার মানে এ আর বি দুইটা ভেক্টর যদি থাকে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তার মানে এ আর বি, এটা হলো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের ডট গুণন কত হবে? 0 হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এই যে আমরা মাত্র এখান থেকে প্রমাণ করে নিয়ে আসলাম, এটা ডট গুণন কি হবে? এটা 0 হবে। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে, যে আমরা এখন কি বলতে পারতেছি, যে মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে ডট গুণন 0 হবে। আমি যদি উল্টাভাবে বলি, যে ডট গুণন যদি 0 হয় তাহলে কি হবে? মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আলফা সেটা কত হইতে হবে? 90 হইতে হবে। ঠিক আছে, সো এটাকে তাহলে আমরা আরেকভাবে বলতে পারি যে এটা ইকুয়ালস টু ডট গুণন যদি 0 হয়,
তাইলে আলফা ইকুয়ালস টু 90°। তার মানে আমাদের যে দুটো ভেক্টর দেওয়া আছে তারা কি পরস্পর লম্ব। ভেক্টর দ্বয় পরস্পর কি লম্ব। এই কনসেপ্টটা আমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, এটার অনেক ম্যাথ আছে সামনে, তো এটা মনে রাখতে হবে যে এ আর বি এর যদি ডট গুণন আমরা 0 পাই, তার মানে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল অবশ্যই 90 হবে। এখানে অবশ্যই আমরা ইগনোর করতেছি যে এ আর বি এর মান কিন্তু 0 হইতে পারবে না। এ আর বি এই দুইটা যে কোনো একটা যদি 0 হয় তাহলে তো আমার অ্যাঙ্গেলের দিকে তাকানোই দরকার নেই, তাই না? এ আর বি এর যে কোনো একটা যদি 0 হয়, ধরো এর ভ্যালু 0, এর ভ্যালু 0 বসালে তো আমার অ্যাঙ্গেলের দিকে তাকানোই লাগবে না, পুরোটাই কি হবে 0 হবে। সো আমরা ধরে নেই যে এই দুইটা ভেক্টরের মান 0 না। ঠিক আছে, দুইটা ভেক্টরের ইন্ডিভিজুয়ালি মান 0 না, তবে ওদের ডট গুণন 0, তাইলে তখন আমরা বলতে পারবো যে মধ্যবর্তী অ্যাঙ্গেল 90°। তো এই জন্য আমরা সাথে একটা শর্ত অ্যাড করে দিই যে এ ভেক্টর অথবা বি ভেক্টর ইজ নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এদের মান 0 হইতে পারবে না। আচ্ছা, এদের মান দিয়ে দিই, তো দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে দিই, শুধুমাত্র কি মিন করবে, মান মিন করবে। সো এদের মান কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। এদের মান 0 হলে সমস্যা আছে। ঠিক আছে, সো এদের মান যেহেতু 0 না, তখনই শুধুমাত্র আমাদের এই শর্তটা খাটে যে এই দুইটা ডট গুণ যদি 0 হয়, তখন মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে, 90° হবে। আচ্ছা, তারপর আমরা আমাদের আরেকটা জিনিস আছে যে আমরা যদি এবার মধ্যবর্তী অ্যাঙ্গেল অন্য একটা কিছু ধরি, 3 নাম্বার নেই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 180° নেই। ঠিক আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 180° নেই, তাহলে আমরা পাচ্ছি এ আর বি এর ডট গুণন ইকুয়ালস টু হলো এ বি কস, মধ্যবর্তী অ্যাঙ্গেল এখন কত, এখন হলো আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180। তো কস 180 এর ভ্যালু কত, -1। তাহলে আমরা এখানে কি পাবো, মাইনাস বি কিউ, মাইনাস এ বি পাবো। ঠিক আছে, তার মানে এই জিনিসটা ভ্যালু হলো -1, তো -1 দিয়ে গুণ করলে এবি কে মাইনাস এবি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিসই পাই। এর বেশি তুমি চাইলে করতে পারো, তুমি 270 দিয়ে করতে পারো, তারপর 360 দিয়ে করতে পারো। 270 দিয়ে করলে যেটা হবে আবারও 0 0 আসবে, 360 দিয়ে করলে আবারও ওই যে এবি চলে আসবে। ঠিক আছে, সো আবার আমরা আসলে উপরের গুলোই পেয়ে যাবো যদি তুমি আরো অ্যাঙ্গেল গুলা 90° করে করে বাড়াইতে থাকো। ঠিক আছে, 270 নিলে কোনটা আসবে, এই যে 2 নাম্বার এটা আসবে আবার, সেখানে দেখবা যে ভ্যালু আসতেছে 0। যদি 360 নাও তাহলে দেখবা যে এই প্রথমটা চলে আসছে, এই প্রথমটাতে কি এবি চলে আসবে। ঠিক আছে, সো এরকম করে রিপিট হতে থাকবে। সো এরকম প্রত্যেকটা আসলে লাগে না, আমার 180 অব্দি করলেই হয়ে যায়। সো 0 থেকে 180 অব্দি আমরা অ্যাঙ্গেল গুলো চেক করে দেখছি যে স্পেশাল যেসব অ্যাঙ্গেল গুলো আছে, সমকোণ, সরল কোণ, 0°, এগুলার জন্য আমরা কিরকম টাইপ ভ্যালু পাই ডট গুণনে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের এই লম্ব রেটা। লম্ব রেটা দিয়ে সবকিছু ম্যাটার আছে আমাদের সামনে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90° হয় তাহলে ডট গুণন 0 হবে, অথবা উল্টা হবে যে ডট গুণন যদি 0 হয় তাহলে কি হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হবে। যদি আমরা ধরে নেই যে দুইটা ভেক্টরের মান কি ইন্ডিভিজুয়ালি 0 হইতে পারে না, ইজ নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা, সো এটা হলো আমাদের বিশেষ ক্ষেত্রগুলা। তারপর আমরা জানি যে ডট গুণনগুলা কি করে, যে বিনিময় সূত্র মেনে চলে, তাই না? যে আমরা এ আর বি কে ডট গুণন করলে যে কথা, বি আর এ কে ডট গুণন করলে একই কথা। এটা কিন্তু আমরা ওই যে আমাদের যেই একক ভেক্টর গুলা আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, তাই না? সো আই আর জে ডট করলে যে কথা, ঠিক আছে, জে আর আই ডট করলেও কি কথা, একই কথা। ঠিক আছে, তো এটা আশা করি বুঝছো, এটা তো আমার কিছু না। তারপর কি আছে যে আহ, আচ্ছা, নিজের সাথে নিজে যদি ডট গুণ করা হয়, আমার ধরো একটা এ ভেক্টর দেওয়া আছে, এটা হলো এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টরকে তার নিজের সাথেই ডট গুণন করবো। তার নিজের সাথে ডট গুণন করা মানে কি, এ ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি হবে, এ ইন্টু এ ইন্টু কস আলফা। এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল খেয়াল করো যে এ ভেক্টরের সাপেক্ষেই আমরা কি অ্যাঙ্গেল বের করতেছি। সো এ ভেক্টরের ধরো এটার উপরে আরেকটা এ ভেক্টর আছে, ঠিক আছে, হুবহু সেম। আমি জাস্ট উপরেরটা তুলে নিয়ে একটু উপরে রাখলাম। ঠিক আছে, সো আমি জাস্ট এটার উপরে যেটা ছিল সেটাকে জাস্ট উপরে তুলে নিছি। তো দেখা যাচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে কত, 0°, তাই না? তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0° হয় তাহলে আমরা এখানে কি পাচ্ছি, cos 0। তার মানে আমরা এখানে এখানে পাচ্ছি এ আর এ গুণ করলে কি হয়ে যায়, এ স্কোয়ার হয়ে যায়। আর cos 0 এর ভ্যালু কত, 1। তাহলে আমরা ইকুয়ালস টু কত পাচ্ছি, এ স্কোয়ার পাচ্ছি। তাহলে দুটো জিনিসকে যদি ডট করা হয়, এ আর এ কে যদি ডট করা হয়, তুমি কি পাবা, ভ্যালু এ স্কোয়ার পাবা। তো সেটা সবসময়ই সত্য। তাইলে আমরা এটা যে কোনো কিছুর জন্যই করতে পারবো, যেমন আহ, আর কি করা যায়, ধরো এন একটা কিছু আছে, তো এন টু পি, এন হলো একটা একক ভেক্টর, তার সাথে তার সাথে তাকেই গুণ করলাম, তাহলে কি পাওয়া যাবে, এন স্কোয়ার পাওয়া যাবে। ঠিক আছে, কস এখানে কি হবে, নিজের সাথে নিজে যেহেতু করতেছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0°, নিজের সাপেক্ষে নিজের অ্যাঙ্গেল কিন্তু 0°, তাহলে কত হবে, কস জিরোর মান কত, 1, এটার মতোই। ঠিক আছে, তো তাইলে আমরা এখান থেকে দেখতে পারতেছি এটাও কাইন্ড অফ একটা সূত্রের মতো, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটা এমসিকিউ তে কাজে লাগবে, রিটেন তো একটা কাজে লাগার কথা না।
রিটার্ন আউট একটা নাই, তাহলে আমরা এখানে লিখতে পারছি যে এ আর এ কে যদি ডট করি তাহলে কি পাওয়া যায়, এ স্কোয়ার পাওয়া যায়। নর্মাল এর মতো, স্কেলার গুণ করার মতো, স্কেলার রাশিগুলো যেভাবে গুণ করতাম তাই না, স্মল এ ইন্টু স্মল এ ইকুয়ালস টু কি পাওয়া যেত, এ স্কোয়ার পাওয়া যেত। ও এরকম করে এই সূত্র কাইন্ড অফ এটা মেনে চলতেছে। আচ্ছা, তাহলে আমরা এটাও দাঁড় করাইতে পারছি। আর ডট গুণনে এই, আচ্ছা লম্ব বিক্ষেপ আছে। আচ্ছা লম্ব বিক্ষেপটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা কোন একটা রেখা আঁকি আগে, এটা মনে হয় বেটার। আচ্ছা আমরা দুইটা রেখা নিচ্ছি। এই রেখাটাকে আমরা বললাম যে এ ভেক্টর, এটা হলো আমাদের এ ভেক্টর, এই রেখাটা হলো আমাদের বি ভেক্টর। সো এ আর বি ভেক্টর আমাদের কাছে আছে। আমরা জানি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিছু একটা ধরা লাগবে, সো আমরা নরমালি আলফা ধরি, সো আলফা ধরলাম। এখন আমাদের লম্ব বিক্ষেপ লাগবে। আচ্ছা লম্ব বিক্ষেপের জন্য আমরা কি করব, আমরা হলো এই যে রেখাটা আছে এটা হলো বি ভেক্টর, ঠিক আছে, আমরা বি ভেক্টরটার লম্ব বিক্ষেপ বের করব। লম্ব বিক্ষেপ বের করার শর্ত হলো যে আমরা যেই রেখাটা নিছি সেই রেখাটার একদম যে শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু কোনটা, এটা না, এ পয়েন্টটা, তাই না, এই যে এ পয়েন্টটা, এই শীর্ষবিন্দু থেকে আমরা কি করব যে আরেকটা যেই ভেক্টর দেওয়া আছে তার উপর একটা লম্ব টানবো, ঠিক আছে, তো এখান থেকে কি করবো, এখান থেকে একটা লম্ব টানবো আরেকটা রেখার উপর, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, লম্ব আঁকছে যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই লম্ব আঁকার মাধ্যমে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার এই যে লম্ব আঁকছো তুমি, এই লম্বটা আরেকটা যে ভেক্টর আছে সেখান থেকে যতটুকু অংশ কেটে নেয়, এতটুকু অংশ কেটে নিচ্ছে না, তাহলে এটা কি হবে, আমাদের লম্ব বিক্ষেপ হবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো, লম্ব বিক্ষেপ বলবো। এটাকে তুমি আরেকভাবে প্রকাশ করতে পারো যে আমরা লম্ব উপাংশ পড়ছি তাই না, যে আমরা ধরো একটা এ ভেক্টর দেওয়া আছে, আচ্ছা বি ভেক্টর নেই, ধরো আমাদের একটা বি ভেক্টর দেওয়া আছে, এটা লম্ব উপাংশ বের করতে হবে। এখন লম্ব উপাংশগুলো আমরা কিভাবে বের করতে পারি, আমরা জানি যে এমন ভাবে আঁকতে হবে যাতে উপাংশগুলা পরস্পর লম্ব থাকে, এবং আমরা নরমালি কয়টা নেই, দুইটা নেই। তো আমরা দুইটা নিচ্ছি, এটা একটা একটা এটা, আচ্ছা হয় না ঠিকঠাক করে, এটা নিচ্ছি একটা হলো এটা নিচ্ছি, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে এটা একটা উপাংশ আমার, এটাকে এক্স বললাম, এটাকে ওয়াই বললাম, সো আমরা দুইটা উপাংশ পাচ্ছি বি ভেক্টরের, ঠিক আছে। বি হলো মেইন ভেক্টর, তার দুইটা উপাংশ পাচ্ছি, একটা হলো এক্স, একটা হলো কি ওয়াই। এখন এই যে উপাংশগুলো আমরা পাচ্ছি, একটা হলো এক্স ভেক্টর, এক্স ভেক্টরের উপাংশ এটা, আর এটা কি ওয়াই ভেক্টর, তো সেই উপাংশটা, এই দুইটা যে উপাংশ আমরা পাচ্ছি এদের যে মান আছে, তার মানে ধরো এটাকে আমি এক্স ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করলে ভালোই তো, এক্স ভেক্টর, ঠিক আছে, আর এটা হলো কি আমাদের ওয়াই ভেক্টর। তো এক্স ভেক্টর যেটা, এটা হলো কি আমাদের একটা উপাংশ, কার উপাংশ, বি ভেক্টরটার উপাংশ, বি হলো আমাদের মেইন ভেক্টর, আর ওয়াইটা কি, ওয়াই ভেক্টরটা হলো কি আমাদের বি ভেক্টরটার উপাংশ। এখন এই যে উপাংশগুলো পাচ্ছি, এই উপাংশগুলো যদি আমি শুধুমাত্র মান নেই, তার মানে এক্স ভেক্টরটার চিহ্ন দিয়ে জাস্ট হলো দুই পাশে মডুলাস দিয়ে দেবো, মানে শুধুমাত্র এক্স মান মিন করতেছি, এই মান যেটা, এই মানটাকেই বলে হলো লম্ব উপাংশ, ঠিক আছে। তার মানে সরি, এই মানটাকেই বলে লম্ব অভিক্ষেপ। লম্ব উপাংশ যেটা, সে লম্ব উপাংশের যে মানটা থাকে শুধুমাত্র দিক বাদে, যে মানটা পাওয়া যাবে শুধুমাত্র সেটাকে আমরা কি বলি, লম্ব অভিক্ষেপ বলি, ঠিক আছে। এখন তাহলে আমরা এটা কি করছি, একটা লম্ব অভিক্ষেপ পাইছি। এখন কথা হলো এই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র বি ভেক্টরটা দেওয়া ছিল, আমাদের এখানে কিন্তু এ ভেক্টর দেওয়া ছিল না, আমি যে উদাহরণটা ধরে নিছি এখানে, এখানে আমরা বি ভেক্টরের লম্ব উপাংশ বের করছি। এখন লম্ব উপাংশ জাস্ট কিন্তু এটা হইতে নাও হইতে পারত, তুমি কিন্তু আরো অনেকগুলো লম্ব উপাংশ বের করা যায়, আমরা আরো কয়েকটা দেখি। যে এটা একটা নিচ্ছি, আমরা চাইলে এভাবে নিতে পারতাম যে এভাবে নিয়ে এভাবে, ঠিক আছে, এটাও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, যদিও পারফেক্টলি হয় নাই। উম, ঠিক আছে, এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে, তো এটা আমাদের, এটা একটা লম্ব, এটা একটা উপাংশ, এটা একটা কি উপাংশ, লম্ব উপাংশ। তো আমরা দুইটা লম্ব উপাংশ পাচ্ছি, একইভাবে তুমি আসলে যতগুলো ইচ্ছা করতে পারো। আমি যদি আর একটু এইদিকে নেই, এখানেও কিন্তু একটা লম্ব উপাংশ পাওয়া যাবে, ঠিক আছে। তার মানে এখানে আসলে কয়টা নেওয়া যাবে লম্ব উপাংশ, ইনফিনিটি পরিমাণ, ঠিক আছে, যতগুলা ইচ্ছা ততগুলা তুমি লম্ব উপাংশ নিতে পারবে এখানে, ঠিক আছে। এর মাঝখানে আরো অনেকগুলা কিন্তু আছে, এখানে তুমি আরো আঁকো, আরো অনেকগুলো লম্ব উপাংশ পাওয়া যাবে একইভাবে, ঠিক আছে। তো ইনফিনিটি পরিমাণ লম্ব উপাংশ পাওয়া যাবে, কত হলে তুমি কিভাবে আঁকতেছো তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, সবগুলাই রাইট হবে। এখন আমরা এই ক্ষেত্রে যেহেতু বলতেছি, আমরা এই ক্ষেত্রে কি শুধুমাত্র একটা ভেক্টর ছিল, শুধুমাত্র বি একটা ভেক্টর দেওয়া ছিল, আর কোনো ভেক্টর দেওয়া ছিল না। এখন আমি ধরলাম আরেকটা ভেক্টর নিচ্ছি, এটা হলো আমাদের এই ভেক্টর, ঠিক আছে।
এবার আমাকে বলা হইলো লম্ব উপাংশ আঁকো অথবা হলো যে লম্ব অভিক্ষেপ আঁকো, কিন্তু ইচ্ছা মতো নিও না যে এরকম জাস্ট দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি রাখলে ইনাফ না। তোমাকে যে লম্ব উপাংশগুলো আঁকবা সেগুলোর যে কোনো একটাকে এ ভেক্টরের উপরে থাকতে হবে। ঠিক আছে, যে লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ আঁকতেছো তার যে কোনো একটাকে এ ভেক্টরের উপরে থাকতে হবে। তাহলে আসলে তুমি ইচ্ছা মতো এরকম এরকম করে নিতে পারবে না। এটা 90 ডিগ্রি হয়েছে, এটা কিন্তু লম্ব উপাংশ নিতে পারবে না। তোমাকে কোনটা নিতে হবে, এমন ভাবে নিতে হবে যাতে কি হয়, সেটা এ ভেক্টর বরাবর থাকে একটা, আর সেকেন্ড অংশটা হলো কি উপরে উঠে যায়। এই যে লম্ব উপাংশ দুটো আমরা পাইছি, একটা হলো এটা আর একটা হলো এটা, এইগুলো হলো আমাদের লাগবে, কারণ এখানকার নিচের যেটা আছে সেটা কিন্তু এ ভেক্টর বরাবর গেছে। আর এই ভেক্টর বরাবর গেছে এরকম লম্ব উপাংশ এখানে কিন্তু শুধুমাত্র একটাই পাওয়া যাবে। তুমি এই যে এই দিয়ে গেছে, এরকম কিন্তু আর কোনো লম্ব উপাংশ পাবা না। তুমি ধরো একটু আগে থামলা, এটা 90 ডিগ্রি হয় নাই। ঠিক আছে, এটা 90 ডিগ্রি হয় নাই। যদি তুমি একটু পরে যেয়ে থামো, সেম কথা, এটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি থেকে কমে যাবে। ঠিক আছে, সো একটা মাত্রই কিন্তু শুধুমাত্র লম্ব উপাংশ এখানে পাওয়া যাবে, যেটা হলো এ ভেক্টরের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, তার মানে যখন আমাকে দুইটা ভেক্টর দিয়ে দেয় এবং একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের উপর হলো লম্ব বিক্ষেপ অথবা লম্ব উপাংশ আঁকতে বলে, তখন কিন্তু শুধুমাত্র একটাই পাওয়া যায়। ঠিক আছে, কারণ তুমি এটা থেকে এই যে যতটুকু পরিমাণ নিছি আমি এখানে এ থেকে আমি যত পরিমাণ নিছি, তার থেকে যদি তুমি কম বা বেশি নাও, তাহলে উভয় ক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না। সো লম্ব উপাংশ পাওয়ার জন্য ঠিক এক্স্যাক্টলি এতটুকুই তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝছো। তাহলে এটাই কি হবে, আমাদের লম্ব উপাংশ। এটাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি, এটা হলো কি আমাদের লম্ব উপাংশ। কোন লম্ব উপাংশ, ওই লম্ব উপাংশটা যেটা হলো কি এ ভেক্টরের উপর অবস্থান করে। ঠিক আছে, সো আমরা এখানে কি করছি, বি ভেক্টর থেকে বি ভেক্টর থেকে আহ বি ভেক্টরের জন্য এমন ভাবে লম্ব উপাংশ নিচ্ছি যাতে সেটা কি থাকে, এ ভেক্টরের উপর অবস্থান করে। ঠিক আছে, তুমি চাইলে এটা এভাবে লিখতে পারতা। এগুলো তো বোঝানো শেষ। তো তুমি চাইলে এটা এভাবে লিখতে পারতা যে আমি কি করব, এই ভেক্টর বরাবর চলতে থাকবো যতক্ষণ অবধি উপরে না গেলে আমার কি হয় না। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, দেখেই যাচ্ছে না, একটু আঁকা বাঁকাতে রাখি। আচ্ছা, এই অবধি আছি এখন, তাহলে আমরা এখন যদি উপরে তুলে দিই, একটু বাঁকা হয়েছে, বাট এটা কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে যদি সোজাভাবে রাখতে পারতাম আর কি। আচ্ছা, তো আশা করি বুঝছো। তো একটা উপায় হতে পারে যে আমরা এই অক্ষ এই ভেক্টর অবধি চলতে থাকবো, ওই পয়েন্ট অবধি, যে পয়েন্টে কি হবে বি ভেক্টর, যে পয়েন্টে হলো বি যে ভেক্টর তার যে শীর্ষবিন্দু তার সাথে যদি যুক্ত করি যাতে 90 ডিগ্রি হয়, ওই অবধি হলো আমরা চলতে থাকবো এই ভেক্টর বরাবর। ঠিক আছে, অথবা আরেকটা উপায় হতে পারে, বি ভেক্টর থেকে আমরা এই ভেক্টরের উপর কি আঁকবো, একটা ওই বিন্দু শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টেনে ফেলবো। তাহলে যে লম্ব যে বিন্দুতে ছেদ করে তার আগের অংশটুকু কি হবে, এটা হবে আমাদের একটা উপাংশ, আর এটা হবে আমাদের আরেকটা উপাংশ। সো বি ভেক্টরটাকে আমরা কি করছি, দুটো উপাংশে ভাগ করে দিছি। এটা যেহেতু লম্বটা আছে, তাহলে এটা কি হবে, অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সো এরা দুইটা কি পরস্পর লম্ব উপাংশ। আর এ ভেক্টর বরাবর যে লম্ব উপাংশ আছে, সেই উপাংশটার যে মান আছে, ঠিক আছে, এটাকে ধরো আমি এক্স ভেক্টর বললাম। ঠিক আছে, এটার যে মান আছে, অর্থাৎ শুধুমাত্র এক্স যেটা, অথবা এক্স ভেক্টর চিহ্ন দিয়ে দুই পাশে মডুলাস দিয়ে যেটা লেখা যায়, সেটা হলো কি আমাদের এটা হলো আমাদের লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। কার উপর, এ ভেক্টরের উপর। ঠিক আছে, তাহলে এখানকার এক্স আমাদের কি, বা এই নিচের অংশটুকু আমাদের কি, এটা হলো আমাদের বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। কার উপর, এ ভেক্টরের উপর, শুধুমাত্র যদি মানটা বলো। আর যদি দিক সহ কাউন্ট করো, তাহলে বলতে পারবা যে বি ভেক্টরের লম্ব উপাংশ হলো আমাদের এক্স ভেক্টর, আর সেটা কার উপর লম্ব উপাংশ, এ ভেক্টরের উপর লম্ব উপাংশ। আশা করি ক্লিয়ার। এখন এখানে তো আমরা এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর একই জায়গায় ছেদ করিয়ে নিছি, তাই না? এমন হতে পারে যে তোমার এ ভেক্টর আর বি ভেক্টর আসলে একই জায়গায় ছেদ করে নাই। এখানে আমার একটা এ ভেক্টর আর বি ভেক্টর এখানে আছে। লম্ব উপাংশ কিভাবে আঁকবা, লম্ব উপাংশের জন্য এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে এই যে শীর্ষবিন্দু আছে তার থেকে কি করতে হবে, এটা ধরো আমার বি ভেক্টর, আর এটা আমাদের এ ভেক্টর। আমাদের বলা হয়েছে যে বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর লম্ব উপাংশ বের করো। কার লম্ব উপাংশ, বি ভেক্টরের লম্ব উপাংশ। কার উপর রাখতে হবে, এ ভেক্টরের উপর রাখতে হবে। তো এখানে তুমি যদি এ বরাবর লম্ব আঁকার চেষ্টা করো, সেটা কিন্তু আমাদের এক্ষেত্রে হচ্ছে না। ঠিক আছে, তার মানে আমরা প্রথম যে প্রসেসটা ভাবছিলাম সেই প্রসেসটা কিন্তু এক্ষেত্রে কাজ করবে না। তাহলে আমরা সেকেন্ড প্রসেসে যাব। সেকেন্ড প্রসেস কি কি বলছিলাম, যে আমাদের যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু থেকে যেটার উপর আমাদের লম্ব বিক্ষেপ আঁকতে হবে বা লম্ব উপাংশ আঁকতে হবে, সেটার উপর আমরা কি এঁকে ফেলবো, লম্ব এঁকে ফেলবো। সো এখান থেকে আমরা একটা লম্ব এঁকে ফেলি। সো লম্ব এঁকে এটা পাওয়া যাচ্ছে, এটা হলো কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই ভেক্টরের উপর আমি একটা লম্ব এঁকে ফেলছি। ঠিক আছে, আরেকটা যে পয়েন্ট আছে নিম্ন বিন্দু, সেখান থেকে আমরা কি করবো এখন, লম্ব বিক্ষেপ বা লম্ব এঁকে ফেলবো। ঠিক আছে, এই ক্ষেত্রে যখন ছিল, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে এই যে নিম্ন বিন্দু, বি ভেক্টরের শীর্ষবিন্দু হলো এটা, আর নিম্ন বিন্দু হলো এটা, তাই না? এখানে নিচে নিম্ন বিন্দু থেকে আমাকে আঁকা লাগে না, কারণ নিম্ন বিন্দু এই ভেক্টরের সাথে লেগেই আছে। তো যদি তুমি এখান থেকে লম্ব আঁকতাও,
তবুও কিন্তু সেটা এখানেই থাকতো, তাই না? এখান থেকে লম্ব টানবা কি হবে, এর উপরের, এটাই পাবো আলটিমেটলি। মানে আঁকা যে কথা, না আঁকা না আঁকাও একই কথা, এই জন্য হলো আঁকা লাগে নাই আমাদের। বাট এক্ষেত্রে যেহেতু এই বি ভেক্টরের যে পাদবিন্দুটা সেটা কিন্তু এই ভেক্টরের সাথে লেগে নেই, এখন কিন্তু আমাদের এখান থেকে কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। তো আমরা লম্ব এঁকে নেই। তো এটা যদি লম্ব আঁকি, তাহলে এই যে অংশটা পাওয়া গেছে নিচের অংশটা, এটাই হলো কি আমাদের লম্ব উপাংশ। কার লম্ব উপাংশ? বি ভেক্টরের লম্ব উপাংশ। কার উপর? এ ভেক্টরের উপর। এটাকে যদি আমরা শুধুমাত্র মান নেই, এই অংশটুকু ধরলাম ধরো এক্স ভেক্টর। এই এক্স ভেক্টর যদি শুধুমাত্র মান নেই, তার মানে এক্স মডুলাসে এক্স ভেক্টরের দুই পাশে মডুলাস দিয়ে ইকুয়ালস টু হলো এক্স। এটা যেটা শুধুমাত্র যদি মান নেই এই অংশটুকুর, সেটা কি মিন করবে? সেটা মিন করবে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। কার উপর? এই ভেক্টরের উপর। আশা করি ক্লিয়ার। এখন এটা বের করা যায় কিভাবে? আমরা জানি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল? আলফা ছিল, তাই না? এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আলফা। সো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, আমরা আমার লাগবে কি এই নিচের অংশটা, তাই না? এটা হলো কি আমাদের লম্ব বিক্ষেপ বা লম্ব উপাংশ যেটাই বলো। তো এই জিনিসটা যদি আমাকে লাগে, এই জিনিসটাকে যদি আমি এক্স বলি, আমি শুধুমাত্র মান বের করতেছি, ঠিক আছে? লম্ব ও বিক্ষেপ বের করতেছি, লম্ব উপাংশ বের করতেছি না। তো লম্ব ও বিক্ষেপ যদি আমি বের করি, সেটা এক্সটা আমরা কি লিখতে পারি এখানে? আহ আচ্ছা, এখানে এটাকে আমি এক্স ধরছি, ঠিক আছে? এটা হলো আমাদের এক্স। এটাকে এক্স ধরে দেখো, এটা কি আমাদের ভূমি, তাই না? আমি এই যে আলফা অ্যাঙ্গেল, এই আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা কিন্তু আমাদের ভূমি। আর বি ভেক্টরটা আমাদের এক্ষেত্রে কি হবে? বি ভেক্টর যদি শুধুমাত্র আমরা মান নেই, মানে শুধুমাত্র বি নেই, তাহলে সেটা আমাদের কি হবে এক্ষেত্রে? অতিভুজ হবে। So আমরা কি জানি? ভূমি জানি আর অতিভুজ জানি। তাহলে আমাদের কোন ত্রিকোণমিতিক অনুপাত নেওয়া লাগবে? কস নেওয়া লাগবে। তো কস আলফা ইকুয়ালস টু কি হবে? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? আলফা কোণ এটার সাপেক্ষে এক্স ডিভাইড বাই কি আমাদের অতিভুজ। অতিভুজ কি? এখানে ভি ভেক্টরের মানটা, ঠিক আছে? শুধুমাত্র মান নিতে হবে, তাহলে কিন্তু ভি ভেক্টর লিখতে পারবা না। হয়তো শুধু বি লিখবা, অথবা বি ভেক্টর চিহ্ন সহ দুই পাশে মডুলাস দিবা, যেটাই করো একই কথা। তাইলে এখান থেকে আমরা বের করতে পারতেছি কি, যা এটা হলো কি আমাদের আহ কি বলে, কস অনুপাত, যেটার মাধ্যমে আমরা লম্ব উপাংশ বের করতে, লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ বের করে নিয়ে আসতে পারবো। বাট এখনো সেটা বের করা হয় নাই। আমাদের অ্যাকচুয়াল কি লাগবে? অ্যাকচুয়াল কিন্তু এক্স এর ভ্যালু লাগবে, তাই না? এক্সই তো আমাদের লম্ব উপাংশ বা লম্ব অভিক্ষেপ। এক্স ইকুয়ালস টু, তাহলে কি করবো, এটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে বি ভেক্টরের যে মডুলাস দিয়ে তারপর ভিতরে ভেক্টর চিহ্ন, এগুলো কাটাকাটি করে আমরা জানি শুধু বি লেখা যায়, সো শুধু বি লিখতেছি। সো বি কস আলফা, এটাই হলো আমাদের লম্ব অভিক্ষেপের সূত্র, ঠিক আছে? যে এক্স ইকুয়ালস টু বি কস আলফা। তার মানে তুমি যেটার জন্য লম্ব অভিক্ষেপ বের করতেছো, আমি এখানে বি এর জন্য লম্ব অভিক্ষেপ বের করতেছি কার উপর? এ ভেক্টরের উপর। তো যেহেতু বি এর লম্ব অভিক্ষেপ, এটাকে আমরা বলবো বি কস আলফা। আচ্ছা, যদি আমি বলতাম যে এর লম্ব বিক্ষেপ, এর লম্ব বিক্ষেপও কিন্তু আঁকা যাবে। কিভাবে আঁকবা? সেক্ষেত্রে আমরা কি করব? এর যে শীর্ষবিন্দু আছে সেখান থেকে বি এর উপর লম্ব টানবো। তো আমরা এর শীর্ষবিন্দু থেকে বি এর উপর যদি লম্ব টানি, কোথায় হইলো? এখানে হইলো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্ব বিক্ষেপ কোনটা? এটা, ঠিক আছে? এখান থেকে শুরু করে এই যে এ অবধি, ঠিক আছে? এ অবধি এটা হলো কার লম্ব বিক্ষেপ? এটা হলো কি এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, কারণ এই ভেক্টর থেকে আমি লম্ব টানছি। সো এ ভেক্টর লম্ব বিক্ষেপ হলো এটা, কার উপর? বি ভেক্টরের উপর, ঠিক আছে? সো আমার যদি এখানে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলতো বি ভেক্টরের উপর, এটাকে ধর আমি ওয়াই বললাম, ঠিক আছে? তাহলে কি করা লাগতো? ওয়াই ইকুয়ালস আমরা কি পাইতাম? সিমিলার ভাবে আমরা কার লম্ব অভিক্ষেপ বের করতেছি? এ ভেক্টরে, সো এ, আর কি হবে? সাথে থাকবে কস আলফা, ঠিক আছে? ডাইরেক্ট আমরা এই সূত্র থেকে দেখতে পারি। অথবা তুমি যদি, আমরা এই যে বি ভেক্টরের ক্ষেত্রে যেভাবে এইভাবে করে নিয়ে আসছি, এখান থেকে কস ইউজ করে যেভাবে করে নিয়ে আসছি, একইভাবে তুমি চাইলে এটার জন্য করে নিয়ে আসতে পারো। এই অ্যাঙ্গেলটা হলো আলফা, এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে ওয়াই যেটা, এই যে লম্ব বিক্ষেপ যেটা, এটা তার সাপেক্ষে কি? ভূমি না? তো ভূমি, আর এ ভেক্টর যেটা, এটা তার সাপেক্ষে কি হবে? এখানে অতিভুজ হবে। সো এই এ ভেক্টরের যে মানটা, সেটা হলো তার জন্য অতিভুজ, আর এই ওয়াই যেটা বা লম্ব বিক্ষেপ যেটা, এটা তার জন্য কি? এটা হলো তার জন্য ভূমি, এই আলফা অ্যাঙ্গেলের জন্য। তাহলে আমার কি আছে এখানে? ভূমি আছে আর অতিভুজ আছে, আমার কিন্তু আবার কস ইউজ করা লাগবে। তো কস আলফা ইকুয়ালস টু, তুমি কি লিখতে পারবে এখানে? ওয়াই বাই এ ভেক্টরের মান, সো ওয়াই বাই এ, ঠিক আছে? তার মানে তাহলে সেখান থেকে তাহলে তুমি পরে নিয়ে আসতে পারবা যে ওয়াই ইকুয়ালস টু এ কস আলফা। তো একইভাবে বের করে নিয়ে আসতে পারি আমি এটাও, ঠিক আছে? যখন যেটা লাগবে আর কি। তা আমাকে যদি বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলে, তাহলে বি কস আলফা। যদি এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলে, তাহলে এ কস আলফা, ঠিক আছে? এখন অনেক সময় তোমাকে লম্ব উপাংশ বের করতে বলতে পারে, তবে সেটা আমরা আরো পরে করব, ঠিক আছে? তো আপাতত আমরা লম্ব অভিক্ষেপ অবধি থাকি। তো লম্ব অভিক্ষেপ তাহলে বের করতে বলতে পারে এভাবে প্রশ্নে। আচ্ছা, এই চিত্র যেভাবে ছিল, এই চিত্রের ক্ষেত্রে তুমি বের করে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? এই চিত্রের ক্ষেত্রে যেটা হবে যে এখানকার যে অংশটুকু ছিল, যেটা হলো আমাদের এক্স ছিল, তাই না? এটা আমাদের এক্স ছিল, এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ যদি আমাদের এক্স হয়ে থাকে, আমি যদি এখানে এ ভেক্টরের সমান্তরাল একটা রেখা টানি, তাই না? এটাও কি হবে? আমাদের এক্স হবে না? কারণ কি?
আমি হলো এটা পরস্পর লম্ব, তাই না? এটা পরস্পর লম্ব, তাহলে এদের কি হবে? যেই ইয়াগুলা থাকবে, একই পাশের যে দুটো অ্যাঙ্গেল থাকবে এই দুটোর যোগফল কত হবে? 180 হবে। 19 এ পড়ে আসছো যে এই রেখাটা আর এই রেখাটা কি পরস্পর সমান্তরাল, কি অনুসারে? চিত্র অঙ্কন অনুসারে। তো অঙ্কন অনুসারে যে এই দুটো যদি পরস্পর লম্ব হয়, সরি পরস্পর সমান্তরাল হয়, এদেরকে একটা রেখা ছেদ করে গেছে, এই রেখাটা ছেদ করে গেছে, ঠিক আছে? যে এই রেখাটা ছেদ করে গেছে, এই রেখাটা যদি ছেদ করে যায় তাহলে কি হবে? একই পাশের যে দুটো অ্যাঙ্গেল আছে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 180 হয়। তো এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 180 হয়, এটা যদি 90 হয়, তার মানে এটাও মাস্ট কি হইতে হবে? 90 হইতে হবে। তার মানে এখানে তিনটা জিনিস 90 পাইছে, আরেকটা মাস্ট 90 হইতে হবে, তাই না? কারণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360। তো এই তিনটা যদি 90 হয় তাহলে এটাও কত হবে? মাস্ট 90 হবে। তাহলে এখানে সবকিছু যদি দেখাইতে পারি তাহলে এটা কি হবে? মাস্ট একটা আয়ত হবে না? মানে বর্গ হওয়া তো আমরা শিওর না, বাট লিস্ট আয়ত হবে, যে চারটা কোণই সমান। অলসো হলো কি বাহুগুলো সবগুলো সমান। এটা যদি আয়ত হয় তাহলে বাহুগুলো যদি সমান হয়, এখানকার এক্স যেটা এখানকার এক্সও সেটা, তাই না? তো আমরা যদি এখানকার এক্সটা বের করে নিয়ে আসতে পারি তাহলে নিচের এক্স এরটার মানও কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? সো এটা এখানকার এক্স কি হবে? একইভাবে এই এই অ্যাঙ্গেলটা কি হবে? বি আর এ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো কত? বি আর এ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আমাদের আলফা কোণটা যেটা। সো বি কে যদি আমি পিছন দিকে বর্ধিত করি এইভাবে, আর এ কেও যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এরা কি করবে? এই বিন্দু ছেদ করবে, তাই না? এইভাবে। সো এই যে অ্যাঙ্গেলটা এটা হলো কি আমাদের আলফা। এই কোণ যেটা আর এই কোণ সেটা না, এটা পরস্পর একান্তর কোণ না? দেখো এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, এটা হলো তাদের ছেদক। তাহলে এরা যদি ছেদক হয় তাহলে ছেদকের একই পাশের কোণগুলো কি পরস্পর সমান, তাহলে এই দুটো কি হবে? আলফা হবে। তো এটা যদি আলফা হয় তাহলে এখানে তো একইভাবে বের করে নিয়ে আসতে পারবে। এখানে যদি কস আলফা ইউজ করো, কস আলফার জন্য এখানে কি হবে? ভূমি কত? এই আলফা কোণের সাপেক্ষে ভূমি হলো এখানকার এক্সটা। তো এক্স ডিভাইড বাই কি অতিভুজ কোনটা? এখানে এই ত্রিভুজের সাপেক্ষে এই বি ভেক্টরের মানটা, তো শুধুমাত্র বি লিখবো, যেটা কি শুধুমাত্র মান মিন করে। তাহলে কি লিখতে পারবো? এক্স ইকুয়ালস টু বি কস আলফা, ঠিক আছে? তো আসলে আমরা একই সূত্রই দাঁড় করাইতে পারছি, ঠিক আছে? এই যে এখানে যে সূত্র পাইছি আমরা, এখানেও কিন্তু একই সূত্রই, তাই না? হুবহু একই জিনিসই আমরা পাচ্ছি। তো দুইভাবেই করো না কেন, আমাদের কি আসতেছে? লম্ব অভিক্ষেপের যে সূত্রটা সেটা হলো এরকম আসতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে খেয়াল করি কি হচ্ছে না হচ্ছে। যে আহ তাহলে আমরা এখন লম্ব বিক্ষেপের একটু ম্যাথটা দেখে নেই, যে লম্ব বিক্ষেপ তোমাকে কিভাবে বের করতে বলতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা যেটা হলো ডট গুণা যে সূত্রগুলো পাইছি সেখান থেকে আসলে লম্ব বিক্ষেপ বের করে নিয়ে আসতে পারি। দাঁড়াও আমি একটু আসতেছি। হ্যাঁ বল। হ্যাঁ, আজকেই তো হওয়ার কথা। বৃষ্টি হবে না? হয় একটা। ওকে, তো ডট গুণন যেটা ছিল আমাদের, ডট গুণনে আমরা পাইছিলাম যে এ বি ইকালস টু হলো এ বি ইকালস সরি এ আর বি ভেক্টর ডট গুণন, এ আর বি ভেক্টর ডট গুণন ইকালস টু হলো এ বি কস আলফা, তাই না? এখন আমরা বলতেছি যে লম্ব বিক্ষেপগুলো কেমন। তো বি ভেক্টর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে? কার উপর? এ ভেক্টরের উপর। এর লম্ব অভিক্ষেপ আমরা শুধুমাত্র মান নিচ্ছি, যেন লম্ব অভিক্ষেপ, লম্ব উপাংশ নিচ্ছি না, কারণ উপাংশ কিন্তু নিজে একটা ভেক্টর, তাই না? তখন কিন্তু মান আর দিক দুইটাই লাগবে। সো দিক আমরা এখনো যেহেতু ভালোভাবে শিখিনি, এই দিকের জিনিসটা যখন সামনে শিখবো তখন হলো দিক সহ আমরা লম্ব উপাংশ করব। বাট আপাতত আমরা লম্ব অভিক্ষেপ করতেছি শুধুমাত্র। আচ্ছা, বি এর লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ কার উপর? এ ভেক্টরের উপর, ঠিক আছে? তো বি এর লম্ব অভিক্ষেপ বলে দেওয়া মানেই হলো যে এ এর উপর, ঠিক আছে? সেটাই কষ্ট আমরা কি মাত্রই সূত্র দেখলাম। সেটাই কষ্ট কি, যেহেতু বি এর লম্ব অভিক্ষেপ তাহলে আমরা কি লিখবো? বি কস আলফা লিখবো, ঠিক আছে? এখন আমরা এখানে খেয়াল করো, এখানে বি কস আলফা আছে না? আমরা যে ডট গুণন দেখছি এখানে কিন্তু বি কস আলফা আছে, তাই না? তাহলে এটাকে তুমি এই যেটা একে যদি অপর পাশে পাঠা দাও তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা? যে বি কস আলফা ইকুয়ালস টু হলো ওই পাশে কি ছিল? এ বি ভেক্টরের এ আর বি ভেক্টরের ডট গুণন ছিল সেটা, আর এখানকার বি কস আলফা যেহেতু আমি রেখে দিচ্ছি, এখানে কি ওই পাশে পাঠিয়ে দিতে হবে, সো একে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এটা লেখা যায়। তো বি কস আলফা ইকুয়ালস টু কি লেখা যায়? এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণন ডিভাইড বাই এ লেখা যায়, তাই না? তার মানে বি কস আলফা এখানে আমরা কি লিখতে পারবো? যে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণন ডিভাইড বাই হলো কি এ ভেক্টরের মান। সো এটার মাধ্যমে আমরা কি বের করতে পারি? বি এর লম্ব বিক্ষেপ বের করতে পারি। তোমাকে যদি এখন বলে উল্টাটা যে এ এর লম্ব বিক্ষেপ বের করো, তাহলে আমরা কি করব? যে এটা কি হবে? অবশ্যই বি এর উপর হবে। ইকুয়ালস আমরা কি লিখতে পারবো? যেহেতু এ এর লম্ব বিক্ষেপ তাহলে কি হবে? এ কস আলফা ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের
এরকম সিমিলার সূত্র। তাহলে এখানে কি হবে যে এই পাশে আমরা বি কস আলফা রাখার বদলে এ এবং কস আলফা রেখে দেব, আর বিটা হলো কি ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে আমরা কি পাবো, এ কস আলফা যে ইকাস টু কি পাচ্ছি যে বি টু এ পাশে গেলে নিচে চলে যাবে, বি ভেক্টরের মান যেটা শুধুমাত্র সেটা। তো আমরা ওই পাশে কি পাচ্ছি, এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণন ডিভাইড বাই হলো বি ভেক্টরের মান। তো আশা করি তাহলে আমাদের সূত্র ক্লিয়ার। একটা হলো কি, একটা হলো এ কস আলফা এটা, আর একটা হলো বি কস আলফার এটা। ঠিক আছে, তো তাহলে আমাদের যে কোনো কিছু লম্ব অভিক্ষেপ বের করতে বলতে পারে, আমরা তাহলে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বের করে নিয়ে আসতে পারবো। অনেক সময় হয়তো আমাকে এ ভেক্টর আর বি ভেক্টর বলে দেওয়া থাকবে, সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। তারপর অনেক সময় হলো যে আমাদের এ ভেক্টরের মান দেওয়া থাকবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল এরকম দেওয়া থাকতে পারে। তো এরকম কিছু ম্যাটার তাহলে আমরা করি। ঠিক আছে, একটা প্রশ্ন নেই, সেটা হলো যে ধরো এ ও বি ভেক্টরের মান যথা, কি অবস্থা হচ্ছে, যথাক্রমে 7 নিউটন ও 8 নিউটন। ঠিক আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এদের মধ্যবর্তী কোণ ধরো 30 ডিগ্রি দিলাম, হলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বের করো। ঠিক আছে, জাস্ট প্রশ্নই বড়, আনসার সহজ। সেটা যদি আমরা দেখি যে আমাদের কি বলা হলো যে এ আর বি দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, আমাদের হলো কি এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বের করতে হবে। ঠিক আছে, তো কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, বি এর লম্ব অভিক্ষেপ বের করতে হবে কার উপর, এ ভেক্টরের উপর। সো বি এর যেহেতু লম্ব অভিক্ষেপ, বি এর, আমরা এখানে সলভ করতেছি যেহেতু, বি এর লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি যে আমাদের সূত্র কি ছিল, বি কস আলফা, তাই না? বি এর লম্ব অভিক্ষেপ যেহেতু বি কস আলফা, তো আমরা এখানে বি এর ভ্যালু কত দেওয়া আছে, 8 দেওয়া আছে না, তো ডাইরেক্ট 8 দেওয়াই আছে 8। আর কস মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি, cos 30 এর ভ্যালু হলো √3/2, সো 8 √3/2। 2 আর 8 কাটা চলে যায়, তাহলে কি পাবো, 4√3, এত কি নিউটন। ঠিক আছে, এটা রেখে দিতে পারো, অথবা চাইলে হলো এখানে √3 যেহেতু সেটা দশমিকে নিয়ে আসতে পারো। তো দশমিকে নিয়ে আসা লাগে না নর্মালি, এবার ভগ্নাংশ রেখে দিলেই হয়, বা রুটের ভিতরে কিছু রেখে দিলেই হয়, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হলো একটা উপায় লম্ব অভিক্ষেপ বের করার, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আরেকটাই প্রশ্ন আসতে পারে যে তোমাকে দুইটারই, যে দুইটা ভেক্টর আমাদের আছে সেই দুইটা ভেক্টরেরই কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে জায়গা শেষ, উপরের দিকে যাই। সো আমরা এখানে আমাকে ধরো এ ভেক্টর দেওয়া আছে, 2i প্লাস 3j প্লাস 4k, এটা একটা ভেক্টর। তারপর একটা ভেক্টর দেওয়া আছে ধরো 4i প্লাস j মাইনাস k। ঠিক আছে, তো এই জিনিসটা আমার কাছে দেওয়া আছে। তারপর আমাকে বলা হইলো যে এ ভেক্টরের উপর, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বের করো।
এটা একটা শর্ট উপায় আছে, একটা লং লেন্থ উপায় আছে। সো আমরা প্রথমটা করি। প্রথমে শর্টটা করি, যে আমরা একটু আগে যে সূত্র দেখলাম সেখান থেকে সরাসরি করে নিয়ে আসা যায়। ঠিক আছে, যে আমরা এখান থেকে সরাসরি করে ফেলতে পারি, যে আমরা সূত্র যেটা দেখছিলাম যে কি আমরা বি এর উপর লম্ব বিক্ষেপ বের করতেছি, তাই না? সো বি এর উপর লম্ব বিক্ষেপ, তো বি এর উপর লম্ব অভিক্ষেপ। সো বি এর উপর যে লম্ব অভিক্ষেপ সেটা এক্সট্রা আমরা কি লিখবো? আমাদের সূত্র দেখছিলাম যে এ আর বি এর যে ডট গুণন, সেই ডট গুণন ডিভাইড বাই কিন্তু এ। ঠিক আছে, সো বি এর লম্ব বিক্ষেপ যেটা, তখন কিন্তু সূত্র কি এ আর বি এর ডট গুণন ডিভাইড বাই এ। আর এ আর বি এর যে ডট গুণন, এখানে আমি বলছিলাম ভ্যালুগুলো কিসে বসাইতে হবে, যে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড আছে না, সেগুলোর জায়গায়। ঠিক আছে, সো এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, আর নিচে কি হবে? এ ভেক্টরের মান। এ ভেক্টরের মানের সূত্র তো জানো আশা করি, তাই না? যে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। অনেকদিন ধরে পড়াচ্ছি, এখন আর না পারলে কিন্তু সমস্যা। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। এ এক্স বি এক্স এগুলো আমরা চেক করি, যে এক্স বি এক্স আমার কাছে কত দেওয়া আছে। এখানে আমরা দেখতে পারতেছি যে উপরে দেওয়া আছে এ এক্স হলো কত, এখানে 2, আর বি এক্স কত, 4। তাহলে আমরা 2 আর 4 গুণ করলে কত হয়? 8 হয়। আমরা জানি কি আই গুলোতে এমনিই কাটাকাটি হয়ে কি হয়ে যায়, ওই যে আই ডট আই করলে 1 হয়ে যায়। তো সেটা আসলে দেখাই লাগে না আমার। প্লাস কি হয়? এ ওয়াই বি ওয়াই, তো এ ওয়াই বি ওয়াই দেখি এখানে কত, 3, আর এখানে কত, 1। তো 3 আর 1 গুণ করলে 3ই হয়। প্লাস এ জেড বি জেড, এ জেড দেখি এ জেড কত এখানে, এটা হলো 4। আহা, হয়ে গেল। পুরোটা ইরেজ হয়ে গেছে। ওয়াও, রিডু করা যায় না? নাইস, পুরো পেজ গেল। এটা আবার থেকে প্রথম থেকে করা লাগবে তাইলে আবার। হ্যাঁ, কি ঝামেলা। এ এর উপর বি এর, এর উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এ এর উপর লম্ব বিক্ষেপ। আচ্ছা, কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা বি এর লম্ব বিক্ষেপ লিখি। বি এর লম্ব অভিক্ষেপ কার উপর? এ এর উপর। তো সেটা চাইলে তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, এটা করে না। তো বি এর লম্ব বিক্ষেপের সূত্র কি, যে এ আর বি কে ডট গুণন করতে হবে, সেই ডট গুণন ডিভাইড বাই কি, শুধুমাত্র এ। তো এটা সূত্র আমরা জানি কি, এ আর বি এর ডট গুণন যেটা, সেটা ইকুয়ালস টু হচ্ছে আমরা এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই, এটা দেখছিলাম তাই না? তো আমরা ডাইরেক্ট বসায় ফেলি এখন, যেহেতু অনেকবার লেখা হয়ে গেছে সূত্রটা। তো এখানে আমরা দেখতেছি এ এক্স বি এক্স কি আছে এখানে, এ এক্স হলো, এক্স হলো এখানে 2 আর 4, তাই না? 2 আর 4, তাহলে কি হবে, গুণ করলে 8 হবে। তারপর এখানে কি আছে, এ ওয়াই হলো 3 বি ওয়াই হলো 1, শুধুমাত্র যে মানে কি 1, তো 3 একে 3 প্লাস 3 প্লাস, তারপর এখানে পাচ্ছি কি, একটা পাচ্ছি 4 আর একটা পাচ্ছি কি -1। কে মাইনাস কে আছে না, মাইনাস কে মানে কি, এখানে -1 আছে সামনে, সো -1 আর 4 গুণ করলে কি হবে, -4 হবে। সো -4 যেহেতু, এখানকার সামনের চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে -4 হচ্ছে। ডিভাইড বাই কি, এ ভেক্টরের মান। এ ভেক্টরের মানের সূত্র কি, যে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তো এই ভেক্টরটা কোনটা, এই যে উপরেরটা, তাই না? সো এখানে 2 আছে, 3 আছে আর 4 আছে এদের উপাংশ। সো সেটা কি হবে, সবগুলোর বর্গ হবে। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি ভ্যালু কত আসে। উপরে দেখা যাচ্ছে এখানে আসছে 8 যোগ 3 মাইনাস 4, সো 7 পাওয়া যাচ্ছে উপরে, আর নিচে পাওয়া যাবে কত, রুট ওভার 2 স্কোয়ার মানে হলো 4, 3 স্কোয়ার 4 স্কোয়ার যোগ করলে হয় 25 হয়, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16। তো এখানে পুরোটা পাওয়া যাবে 25, 25 আর 2 স্কোয়ার 4, সো 29, 7/29। ঠিক আছে, এখন এটাকে হাইয়েস্ট যে করা যায়, এটি দিলে আমাদের আনসার। এখানে আসলে দশমিকে তুমি নিতে পারো হাইয়েস্ট গেলে, সেটাই আসলে হয়।
তো দশমিক হয়তো কিছু একটা পাবা, সেটা যেটা হবে সেটাই হলো আমার আনসার, অথবা এভাবে রেখে দিলেও হবে। তবে অনেক টিচার আবার নিচে রুট রাখতে মানা করে, সেক্ষেত্রে কি করবা যে √29 দিয়ে উপর নিচে গুণ করে দিবা। তাহলে উপর নিচে গুণ করলে কি হবে, উপরে পাবা √29, √29, যেহেতু উপর নিচে √29 দিয়ে গুণ করছি, আর নিচে যখন √29 দিয়ে গুণ করবো কি হবে, রুট রুট কাটা চলে যাবে, রুট রুট স্কোয়ার হয়ে যায়, স্কোয়ার আর রুট কাটা চলে যায়। তারপর √29 মানে কি, শুধুমাত্র 29। ঠিক আছে, আর কাটারি যায় না। 29 কি একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক সংখ্যা, যে এদের মধ্যে কাটারি যায় না। ওকে, তো এটাই গেল। সো এটাই আমাদের আনসার। ঠিক আছে, অথবা এখানেও রেখে দিতে পারতা। সো এটা হলো একটা উপায়। একটা হয় যে তুমি খুব লেন্দি করে করে নিয়ে আসতে পারো, সেটাও দেখা দিচ্ছি। যে এই সেম ম্যাথটা যদি আমি আরেকটু উপায়ে করি, আগেরটা ছিল ফার্স্ট উপায়, ফার্স্ট উপায় এটা, সেকেন্ড উপায় তাহলে এখন দেখি। সেকেন্ড উপায় হলো যে আমাদের কি বি এর লম্ব অভিক্ষেপ চাইছে, তাই না? তাই না? সো বি এর লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু হবে বি কস আলফা, তাই না? ওই যে আগে যে সূত্রটা দেখছি। এখন তাহলে আমার এখানে কি লাগবে, বি লাগবে আর কস আলফা লাগবে। তো সেগুলো যদি আমরা আলাদা আলাদা বের করে নিয়ে আসতে পারি এবং পরে এখানে বসাই দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের হয়, তাই না? তো আমরা সেগুলো দেখে আলাদা আলাদা বের করে নিয়ে আসা যায় কিনা। তো প্রথমে বি ভেক্টরের মান তো ইজিলি বের করে নিয়ে আসা যায়। বি ভেক্টরের মানের সূত্র কি, যে রুট ওভার বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার। এগুলো সবগুলোই মানে আমি জানি, তাই না? সো উপরে আমরা দেখে নিই আরেকবার। বি যেটা ছিল সেখানে কি ছিল, 4 ছিল, 1 ছিল এবং -1 ছিল, তাই না? সো 4 1 -1, তো 4 একটা স্কোয়ার হবে, 1 একটা স্কোয়ার হবে, একটা কি হবে, -1 স্কোয়ার, -1 কিন্তু পুরোটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো এবার এখানে স্কোয়ার করলে কি পাবো, 4 স্কোয়ার হবে 16, 1 স্কোয়ার হবে 1, আর এখানে কি হবে, -1 স্কোয়ার করলে তো 1ই আসে, তো 1 + 1 2, 2 আর 4 স্কোয়ার 16, তাহলে কত পাওয়া যাচ্ছে, √18। ঠিক আছে, তো বি ভেক্টরের মান পাইছি। এবার তাহলে আমাদের কি লাগবে, আর যে আলফার ভ্যালুটা লাগবে, কস আলফার ভ্যালুটা লাগবে। তো কস আলফা বের করার সূত্র আমরা একটা জানতাম আগে থেকে, তাই না? মনে আছে যে আমরা লিখতে পারতাম কি, যেহেতু বড় সূত্রটাই লিখি, একদম মেইন সূত্রটা দেখি, যে এ আর বি কে ডট করলে আমরা কি পাচ্ছি, যে একটা মান পাওয়া যায় হলো এ বি কস আলফা, এটা একটা সূত্র। আর একটা সূত্র কি, যে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাই না? তখন আমরা এই যে এই লাস্টে দুইটা ইউজ করে লিখতে পারতাম, যে cos আলফা ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের উপরে যেটা ছিল এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, ডিভাইড বাই হচ্ছে কি নিচে এ বি, তাই না? তো আমার কি লাগবে, এখানে উপরে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এগুলো তো প্রশ্নেই দেওয়া আছে আমার কাছে। তাহলে আমার কি লাগবে, এখানে এ ভেক্টরের মান লাগবে আর বি ভেক্টরের মান লাগবে। বি ভেক্টরের মান তো অলরেডি বের করে নিয়ে আসি, তাহলে এখন কি বুঝছি, যে এ ভেক্টরের মানও আমাদের লাগবে। তাহলে আমরা এখানে সাইডে করে এ ভেক্টরের মানও বের করে নিয়ে আসি। ঠিক আছে, সো এই ভেক্টরের মান তুমি আলাদাভাবে করতে পারো, আমি তো উপরে অলরেডি করে দিছি, সো এটা আরেকবার করতেছি না। এই যে উপরে আমরা এই ভেক্টরের মান বের করছি, মোস্ট প্রবাবলি করছি না কোথাও, এই যে নিচে করছিলাম, তাই না? এই যে নিচে এখানে যখন এই ভেক্টরের মান বের করছিলাম, এই যে এই ভেক্টর, সেটা শুধুমাত্র মান বের করছি, মান বের করার সূত্র হলো এটা ছিল, তাই না? এটা করে কত পাওয়া গেছিল, √29 পাওয়া গেছিল। সো √29 আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি। ঠিক আছে, চাইলে আরেকবার করতে পারো। সো √29 পাওয়া যাচ্ছিল এখানে। সো এ ভেক্টর আর বি ভেক্টরের মানও আমি জানি, আর এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড এটার মানটা এখন লাগবে আমার, তাই না? উপরে আমরা কি পাচ্ছিলাম, যে আগের ম্যাথে আমরা এটা সিমিলার জিনিস করছিলাম, তাই না? সো এ আর বি এর যদি উপাংশগুলো দেখি, এখানে কি হচ্ছে, যে এর এখানে কি আছে, আই হিসেবে থাকে হলো 2 আর 4, সো 4 দুগুণে কি হবে, 8 হবে। জে আর জে আছে কি, 3 আছে এবং 1 আছে, সো 3 একে 3 হবে, সো 8 যোগ 3, আর এখানে 4 ইন্টু কি হবে, -1, সো -4, সো 8 যোগ 3 -4, আমরা যে এখানেও করছিলাম, তাই না? এ আর বি এর ডট গুণন ওইভাবে। আচ্ছা, সো এখানে তাহলে আমরা কি পাবো, উপরে পাচ্ছি আমরা 8 প্লাস 3 মাইনাস 4 ডিভাইড বাই এ আর বি ভেক্টরের মান, তাই না? সো এ ভেক্টরের মান পাচ্ছি আমরা √29, আর বি ভেক্টরের মান পাচ্ছি কত, 18, তাই না? এই যে √18 পাওয়া যাচ্ছিল। তো সেটা তাহলে আমরা এখন দেখি কি হচ্ছে। এখানে তাহলে আমরা দেখতে পারতেছি যে এই জিনিসটা ভ্যালু হচ্ছে
উপরে পাওয়া যাচ্ছে কত 7 পাওয়া যাচ্ছে তাই না 7 এখানে পাওয়া যাচ্ছে √29 আর √18 এখানে আর তোমার হয়তো মনে হতে পারে যেখানে ক্যালকুলেশন করে একটু বড় ছোট করি দরকার নাই আমরা এগুলো লাস্টে যে করব ঠিক আছে তো এখন তাহলে আমরা কি পাইছি খেয়াল করে আমরা কি cos আলফার ভ্যালু পাইছি cos আলফার ভ্যালু পাওয়া গেছে এটা 7/√29 √18 আর হলো আমরা বি ভেক্টরের মানও কি আলাদা বের করে নিয়ে আসতে পারছি √18 এখন আমাদের আলটিমেটলি কি লাগবে আমার আলটিমেটলি লাগবে এই অংশটা তাই না যে বি cos আলফা যেটা সো তাহলে আমরা এই অংশটা সরা নিই সরতেছে না কেন ওকে তাহলে আমরা এখানে কি জানি এখন বি এর মান পাইছি একটু আগে যে √18 আর cos আলফা যেটা সেটা ভ্যালু মাত্র পেলাম তাই না যে সেটা কি ছিল 7/29 √29 ইন্টু √18 তাই না যে 7/√29 ইন্টু √18 এটা হলো কি ছিল cos আলফার ভ্যালু ছিল বের করে নিয়ে আসছি তো এটা তাহলে আমরা বসাই দিতে পারি এখানে তাহলে এখানে লিখতে পারি 7/√29 ইন্টু √18 ঠিক আছে এখন এখানকার 18 কি আছে উপরে আছে আর এখানে নিচের 18 নিচে আছে তো কি করা যায় কাটাকাটি করে দেওয়া যায় তো এই অংশটা কাটা তাহলে কি থাকবে শুধুমাত্র তাহলে কি থাকবে শুধুমাত্র যে 7/29 থাকবে √29 থাকবে তাই না আমাদের আগের আনসার কিন্তু এটাই ছিল তাই না একটু নিচে নামাইতে পারলে ভালো হইতো ওকে তাহলে আমরা কি পাচ্ছি যে 7/√29 পাচ্ছি বাকি সবগুলো কি হয়ে যাচ্ছে কাটা চলে যাচ্ছে সেটাকে পরে আমরা সাজাও লিখছিলাম যে 7/√29 ডিভাইড বাই কি লেখা যায় 29ও লেখা যায় ঠিক আছে এটা আগের ম্যাথেই করছি জাস্ট হলো কি নিচে আর উপরে √29 দিয়ে উপর নিচে গুণ করে দিছি সো শেষ হয়ে গেছে ঠিক আছে সো এটা রাখতে পারো অথবা অথবা চাইলে দশমিকেও নিয়ে যেতে পারো ঠিক আছে তাহলে সেটাই আমাদের আনসার তো আমরা দুইভাবেই দেখে নিছি যে দুইভাবেই করা যায় নিচেরটা জাস্ট হলো একটু বড় ঠিক আছে যে তুমি একটু স্টেপ বাই স্টেপ করে নিয়ে আসছো তো এত বেশি বড় দরকার হয় না আসলে তুমি এখানে উপরে যেটা ছিল এখান থেকে ডাইরেক্টলি তুমি এই সূত্রটা ইউজ করে বের করে নিয়ে আসতে পারো একদমই ছোট হয়ে যায় আর এই সূত্র ইউজ না করলে কি হয় বড় হয় একটু যে তোমাকে বেশ কিছু জিনিস আলাদা আলাদা বের করে নিয়ে আসতে হয় ঠিক আছে সো এটাই তাহলে আমাদের আনসার সো এটাই তাহলে আমাদের লম্ব অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপগুলোর সাথে যদি জাস্ট আমরা কি করি একটা দিক অ্যাড করে দিতে পারি তাহলে কি হয়ে যাবে লম্ব উপাংশ হয়ে যাবে ঠিক আছে সো দিকেরটা হলো আমরা এখনো দেখাইছি মনে হয় এক ক্লাসে দিক দেখাইছি দিক মানে হলো যে একক ভেক্টর যেগুলো সেগুলোকে আমরা দিক বলি অবশ্যই তোমাকে যে দিকে নিচ্ছ সেই দিকেই তোমাকে দিক টিক বের করে নিয়ে আসতে হবে সো সেটা কথাবার্তা আপাতত বাদ দিই সেটা নেক্সট দিন দেখাবো আচ্ছা একটা হলো যে ওই যে আমরা একটু আগে দেখছিলাম যে দুইটা ভেক্টর যদি আমরা ডট গুণন করি এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি কত হয় 0 ডিগ্রি হয় সরি 0 ডিগ্রি না 90 ডিগ্রি তখন আমরা কি পাইতাম যে আমাদের ভ্যালুটা 0 আসতো তাই না মনে আছে আশা করি একটু আগেই পড়াইছি যে এ আর বি যদি দুইটা ভেক্টর ডট গুণন করি ঠিক আছে সেই ডট গুণন কি এবি কস আলফা এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা আলফা ইকুয়ালস যদি 90 ডিগ্রি হয় তখন আমরা কি পাই যে এটাকে যদি 90 ডিগ্রি বসাই দিই cos 90 হলো কত 0 তাহলে পুরো জিনিসটা কি হয়ে যায় 0 হয়ে যায় তার মানে দুটো জিনিসের ডট গুণন কত হয়ে যায় 0 হয়ে যায় যখন আলফার ভ্যালু কত 90 ঠিক আছে অথবা উল্টাভাবে বলতে পারি যে আমাদের যদি দুইটা জিনিস লম্ব হয় দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় অর্থাৎ মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তখন মাস্ট কি হবে যে এদের ডট গুণন 0 হবে ঠিক আছে সো ডট গুণন 0-র মাধ্যমে আমরা কি প্রমাণ করতে পারি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে কিনা সেটা প্রমাণ করতে পারি বা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি কিনা সেটা প্রমাণ করতে পারি ঠিক আছে সেরকম প্রশ্ন আমাকে চাইলে দিতে পারে যে আমাকে বলে দিল যে এ ভেক্টর ইকুয়ালস টু হলো 2i3 জে প্লাস কে বি ভেক্টর ইকুয়ালস টু -3i তাইলে তারপর লেখা যায় কি জে প্লাস 3k তো আমাদের বলে দিল যে এ ভেক্টর এটা আর নিচেরটা হলো বি ভেক্টর তো আমাদের এখন প্রশ্ন করলো যে দেখাও যে এরা পরস্পর লম্ব এখানে এ লিখে ফেলছি যে হবে দেখাও যে এরা পরস্পর লম্ব তো এদেরকে পরস্পর লম্ব কিভাবে দেখাইতে পারি পরস্পর লম্ব মানে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি কখন হয় যদি ডট গুণন 0 হয় তাই না তখন আমরা তাহলে কি করব ডট গুণন 0 হয় কিনা সেটা চেক করব তো ডট গুণন চেক করি তাহলে
ডট গুণ আমরা কোনটা ইউজ করবো এখানে? এবি কস আলফা যেটা সেটা কিন্তু ইউজ করা যাবে না, কারণ এখানে কিন্তু আমার এআর বি এর ভ্যালু দেওয়া নাই। হ্যাঁ, তুমি চাইলে বের করে নিয়ে আসতে পারো যে তুমি এআর বি এর ভ্যালু বের করে নিয়ে আসবা, তারপর কস আলফাও বের করে নিয়ে আসবা আলাদা সূত্র থেকে, তারপর এখানে নিয়ে বসাবা। বাট দরকার কি সেটা আসলে তুমি বহুত পেঁচাচ্ছ, দরকার কি আমরা এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই যেটা আছে ওইটা ইউজ করে ফেলবো। এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, তাহলে আমরা লিখে ফেলি এখানে ডাইরেক্ট মান বসায় ফেলি। এক্স এর ভ্যালু কত ছিল? 2, তাই না? এই যে এটা 2, আবার মুছে না, এটা হলো 2, আর bx কত? -3, তো গুণ করলে কি হবে? -6 হবে। প্লাস এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি কি আছে? 3 আছে এবং এখানে 1 আছে, তো গুণ করলে কি হবে? 3 হবে। তারপর এটা কি? প্লাস এ জেড বি জেড, এ জেড এ কত? 1 আর 3, 3 একে এখানেও 3, তাহলে আমরা ইকুয়াল টু কত পাচ্ছি? 0 পাচ্ছি, তাই না? -6 আর প্লাস প্লাস 3 3, সেখানে কি পাচ্ছি? 0 পাচ্ছি। তো যেহেতু ডট গুণন 0, তাহলে কি হবে? মাস্ট ওই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, তাহলে আমরা কি লিখে ফেলতে পারবো যে এ ভেক্টর লম্ব, লম্ব চিহ্ন তো চেনো, লম্ব বি ভেক্টর, অথবা বি ভেক্টর লম্ব এ, একই জিনিসই তো আসলে, ঠিক আছে? অথবা লেখা দরকার ছিল না, এবং লেখা বেটার, কারণ দুইটাই তো সত্য। আচ্ছা, যাই হোক, তো আমরা তাহলে এরা পরস্পর যে লম্ব সেটা আমরা দেখাই ফেলতে পারছি, ঠিক আছে? সো শোড, ঠিক আছে? তো আমরা যদি ডট গুণন 0 দেখাইতে পারি তাহলে বলতে পারবো যে এরা পরস্পর লম্ব। অথবা তোমাকে বলতে পারে যে ডট গুণন 0 সেটা বের করে, তাহলে কিছু একটা বের করতে বলতে পারে। অথবা তোমার কাছে ডট গুণন দেওয়া আছে এবং কোন একটা জিনিসের ভেক্টরে কোন একটা অংশ বের করতে বললো, সেটারও ম্যাথটা আমরা একটু দেখে ফেলি। যে ধরো তোমাকে বলে দিচ্ছে এ ভেক্টরের মান হলো ধরো 2i প্লাস 3j প্লাস 4k, আবার আগেরটা লিখতেছি। আর বি ভেক্টর ধরো 4i প্লাস k মাইনাস 3j। আচ্ছা, হইলো না, দাঁড়াও, এই অংশটুকু কেটে এখানে প্লাস এক্স কে ধরলাম, ঠিক আছে? এখন তোমাকে বলা হইলো, এই আবারও জায়গা নেই, এখানে লিখি সাইডে, এদের ডট গুণ কত ধরা যায়? ধরো 20, ডট গুণ 20 হলে এক্স ইকালস টু কত? ঠিক আছে, এই যেখানে যে এক্স ছিল বি ভেক্টর, এখানে এক্স কে, এখানকার এক্সটা আমাকে বের করতে বলা হয়েছে যদি কি হয়? ডট গুণন যদি 20 হয়। তো তাহলে আমরা দেখি, তাহলে প্রথমে ডট গুণ করে দিই। এ আর বি এর ডট গুণন, ডট গুণনের সূত্র তো জানো, যে কি করবো? এ এক্স বি এক্স ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, তো গুণ করি। আই এর সাথে কি আছে? 2 আছে, এখানে আছে 4, সো গুণ করলে কত হবে? 8 হবে। এখানে আছে 3j, এখানকার জে কত? এটা কিন্তু জে -3, এটা না কিন্তু। জে আর কে গুণ করে দিও না, খেয়াল করবা। জে এর সাথে এখানকার যে কোনটা আছে? যে আছে এখানে এই পাশে। সো এখানে একটু কনফিউশন তৈরি করে যে আগে পরে লিখে দেয়, ঠিক আছে? সো আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, জাস্ট খুঁজে নিবা যে কোথায় জে জে আছে। জে জে এর সাথে একসাথে করবা, কে কে একসাথে করবা, আই একসাথে করবা। তো জে জে যেখানে আছে, একটাতে আছে 3, একটা আছে -3, তো কত হবে? -9। আর এখানে তাহলে কি হবে? এখানে একটা হলো 4k, আর এখানে কে কত আছে? xk, প্লাস xk, সো গুণ করলে কি হবে? 4 ইন্টু এক্স, 4x, সো প্লাস 4x। এখন বলা হলো যে ab এর যে ডট গুণন, এই ডট গুণনের ভ্যালু কত? 20 বলে দিছে না প্রশ্নে? এই যে এটা হলো 20, ডট গুণনের ভ্যালু হলো 20, তাহলে এটার জায়গায় 20 লিখে ফেলতে পারি। তো 20 ইকুয়ালস টু হলো 8 - 9 প্লাস 4x। সো 8 - 9 মানে কি? -1, -1 ওই পাশে গেলে কি হয়? +1 হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে +1, 8 - 9 -1, -1 ওই পাশে গেলে +1, সো 21 পাবো ওই পাশে, ইকুয়ালস টু হলো 4x। তাহলে সেখান থেকে আমরা x কত পাচ্ছি? যে 21/4, ঠিক আছে? সো এটা আমাদের আনসার। সো এভাবেও প্রশ্ন চাইতে পারে, আরেকভাবে চাইতে পারে, আমরা সেটাও করে দিই। আরেকভাবে বলতে পারে যে সিমিলার ম্যাথটাই, জাস্ট হলো তোমাকে ডট গুণন 0 না বলে বলল যে এ ভেক্টর, এটা হলো ধরো যে 2i - k প্লাস 2j, ঠিক আছে? এখন যেহেতু আমরা বুঝছি যে সামনে পিছনে লিখলে কোনো কিছু সমস্যা হয় না, জাস্ট হলো আয়ের সাথে আই করবা, জে এর সাথে যে করবা, কে এর সাথে কে করবা, তো এটা খেয়াল রাখলেই হবে। তো এখন সামনে পিছনে দেওয়া যাবে, কোনো রকম সমস্যা নাই। -3j প্লাস xi প্লাস j, আচ্ছা j তো অলরেডি দেখাইছে, সো কে। এখন বলা হইলো এরা পরস্পর লম্ব হলে,
ঠিক আছে, এরা পরস্পর লম্ব হলে এক্স কত? পরস্পর লম্ব মানে কি? ডট গুণন শূন্য, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যে ডট গুণন পাওয়া যাবে সেই ডট গুণনের ভ্যালু হলো 0। তো ডট গুণন আমরা দেখি, ডট গুণন এখানে কত? ডট গুণ করলে কিভাবে করবা, যে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, তাই না? সো 2i আছে আর এখানে আই কোনটা? xi। তো গুণ করলে কি হবে? 2x প্লাস তারপর জে এর গুলা করি, জে এখানে কত আছে? 2j আর এখানে কত আছে? -3j। সো 2 আর -3 গুণ করলে কি হবে? -6 হবে। সো এখানে হবে, তাহলে এখানে হবে -6। তারপর এটা আমরা দেখি কি কে এর সাথে কি আছে, এখানে আছে কি -1, তাই না? এখানে আছে -1, এখানে আছে কি +1। তো গুণ করলে কি হবে? -1 হবে। ইকুয়ালস টু কত আমাদের 0। এখন তাহলে আমরা এখান থেকে x বের করে নিয়ে আসবো। তো x কত হবে? 2x ইকুয়ালস টু কি -6 আর -1 মানে কি -7, -7 ওই পাশে গেলে +7। তাহলে আমরা কি পাচ্ছি যে x এর ভ্যালু কত হবে? 7/2। সো এটা আমাদের আনসার। তো এই গেল আহ, আমাদের মোটামুটি মনে হয় ডট গুণনের সব টাইপের ম্যাথই করা হয়ে গেছে, কোনোটা বাকি থাকার কথা না এখন। আচ্ছা, তো আমাদের মনে হয় না আর কোনটা বাকি আছে ডট গুণনের ক্ষেত্রে। লিস্ট আমরা নেক্সট দিন হলো ক্রস গুণন দেখতে পারবো, আজকে যেহেতু করা যায় নাই। ওকে, তো আজকে তাহলে এই অবধি। তো আজকে রাখি।